সে শুধু তার প্রেমিককে সবসময় নিজের কাছে আটকে রাখতে চেয়েছিল, তাই সে তার 2 পা কেটে ফেলে তাকে এক প্রকার জিম্মি বানায়, যাতে সে পালাতে না পারে। এজন্য বাকি শরীরটুকু লোহার রিং দিয়ে একটি কাঠের ঘুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে রাখে। এতে করে প্রেমিক একদম নড়াচড়া করতে পারে না, একটু নড়লেই তার কাটা পা থেকে রক্ত বের হতে থাকে। তাই সে শুধু বলেছিল, চুপচাপ থাকে ভালো। একজন মেয়ে হিসেবে নিজের প্রেমিক ঝিউয়েই যেন না খেয়ে না মরে, সেজন্য শিয়াওরেন প্রতিদিন সময় মতো তাকে খাবার খাওয়াতো। কিন্তু ঝিউয়েই কখনোই কৃতজ্ঞতা দেখাতো না, কারণ তার কাছে এটা ভালোবাসা ছিল না। কিন্তু শিয়াওয়েন এসবের কিছুই পাত্তা দিত না, কারণ ঝিউয়েই তখন পুরোপুরি একজন জিম্মি। সে জানত সে আর কোথাও যেতে পারবে না। শিয়াওয়েনের এমন উন্মাদ আচরণ দেখে ঝিউয়ে ভয়ে কাঁপতে থাকে। তার কাছে শিয়াওয়েন আর স্বাভাবিক মানুষ মনে হচ্ছিল না, বরং একদম পাগল কোনো দানবের মতো লাগছিল। পরের দিনও শিয়াওয়েন আগের মতো ঝিউয়েকে খাবার দিতে আসে। সেদিন ঝিউয়ে আগের চেয়ে অনেক শান্ত ছিল, কিন্তু তবুও কথা শুনেনি। সে সরাসরি খাবার থুতু করে ফেলে দেয়। শিয়াওয়েন এক মুহূর্ত দেরি না করে আবার ছুরি তুলে আঘাত করে, কিন্তু কিছুক্ষণ পরেই তার মন নরম হয়ে যায়, কারণ যার উপর সে আঘাত করেছে সে তার বহু বছরের ভালোবাসার মানুষ। তাই সে আবার গিয়ে ওষুধ এনে তার ক্ষত পরিষ্কার করে দেয়। এরপর ঝিউয়ে চারপাশ ভালো করে লক্ষ্য করতে শুরু করে। তখন সে একটু দূরে একটি বাক্সে একটি স্ক্রু ড্রাইভার দেখতে পায়। তখনই তার মাথায় পালানোর একটি উপায় আসে, কারণ স্ক্রু ড্রাইভার দিয়ে পায়ের লোহার রিং খুঁয়ে ফেলা সম্ভব। সেদিন সে শিয়াওয়েন খাবার দিতে এলে নিজেকে খুব বাধ্য ছেলের মতো দেখায়। তারপর ধীরে ধীরে পরীক্ষা করে শিয়াওয়েনকে বলে তার হাতের দড়িটা খুলে দিতে। এতে শিয়াওয়েনের সন্দেহ হয়, তাই সে ইচ্ছে করে পুল বক্সটা একটু দূরে সরিয়ে রাখে। শিয়াওয়েনের পুরো বিশ্বাস পাওয়ার জন্য ঝিউয়েই তার সঙ্গে কথা বলতে শুরু করে, ঠিক যেমন তাদের প্রথম ডেটের সময় কথা হতো। ধীরে ধীরে শিয়াওয়েনের সতর্কতা কমতে থাকে। তখন ঝিউয়েই বলে আগের মতো সে তার চুল আঁচড়ে দিতে চায়। শিয়াওয়েন কিছুই সন্দেহ করে না, কারণ সে খুব পছন্দ করত গোসলের পর প্রিয় মানুষটির হাতে চুল আঁচড়াতে। কিন্তু সেদিন থেকেই শিয়াওয়েন ঝিউয়েইয়ের সাজানো ফাঁদে পড়ে যায়। ঝিউয়েই বাইরে থেকে চুল আঁচড়ানোর ভান করলেও আসলে শিয়াওয়েন যখন বেসমেন্ট ছেড়ে চলে যেত, তখন সে আঁচড়ে আটকে থাকা চুলগুলো গোপনে লুকিয়ে রাখত। এভাবেই পরের 1 মাসে ঝিউয়েই ধীরে ধীরে শিয়াওয়েনের অনেক চুল সংগ্রহ করে ফেলে। যখন তার কাছে চুল যথেষ্ট পরিমাণে জমে যায়, তখনই সে নিজের পরবর্তী পরিকল্পনা বাস্তবায়ন করার প্রস্তুতি নিতে শুরু করে। সে সরাসরি রাতে মাচিওজি খেতে চায় বলে দাবি করে। এরপর শিয়াওয়েন চলে গেলে সে মুখের ভেতরে লুকিয়ে রাখা 2 টুকরো মুরগির হাড় থু করে বের করে। তারপর আগে জমানো চুলের সঙ্গে হাড় দুটো বেঁধে একের পর এক টুল বক্সের দিকে ছুঁড়ে মারতে থাকে। অসংখ্যবার চেষ্টা করার পর শেষ পর্যন্ত সে সফলভাবে টুল বক্সের ভেতর থেকে স্ক্রু ড্রাইভারটা নামাতে পারে। এটা দেখেই ঝিউয়ে তৎক্ষণাৎ শরীর বাঁকিয়ে সেটি ধরতে যায়, কিন্তু যতবারই সে জোর দেয় ততবারই তার শরীরের নিচের অংশ থেকে ফোঁস ফোঁস করে রক্ত বের হতে থাকে। তবুও সে সবকিছু উপেক্ষা করে এগিয়ে যায়, কারণ তার কাছে বাকি জীবনের স্বাধীনতার তুলনায় 2টা পা কিছুই না। এভাবেই সে শেষ পর্যন্ত স্ক্রু ড্রাইভারটা হাতে পায়। কিন্তু যখন সে লোহার রিংয়ের স্ক্রুগুলো ঘোরাতে যায়, তখন বুঝতে পারে আগের চেয়েও বেশি ব্যথা লাগছে, কারণ এতদিনে মাংস স্ক্রুয়ের ভেতর পর্যন্ত লেগে গেছে। জীবন বাঁচানোর জন্য ঝিউয়ে এই সুযোগ কোনোভাবেই ছাড়তে চায় না। সে নিজের পেটের ওপর বাঁধা সাদা কাপড় দিয়ে মুখ চেপে ধরে, দাঁত কামড়ে একের পর এক সব স্ক্রু খুলে ফেলে। তারপর একদম পোকামাকড়ের মতো হামাগুড়ি দিয়ে দরজার দিকে এগোতে থাকে। সে জানে যদি কোনোভাবে এই বেসমেন্ট থেকে বের হতে পারে, তাহলে তার পরের জীবন পুরোপুরি মুক্ত হবে। কিন্তু বহু কষ্টে দরজার কাছে পৌঁছেও সে দেখতে পায় শিয়াওয়েন দরজার বাইরে একটি পাসওয়ার্ড লক লাগিয়ে রেখেছে। ঠিক তখনই বাইরে থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে আসে। এটা কি তুমি? আসলে সেটা ছিল তার বান্ধবী ইউফান। শব্দ শুনে ইউফান প্রথমে পুলিশে ফোন করতে চেয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে শিয়াওয়েন হঠাৎ তার পেছনে এসে দাঁড়ায়। ইউফান, তাড়াতাড়ি পালাও! এই কথা শুনে ইউফান কিছু না ভেবে ভেতরে ছুটে যায়, কিন্তু তখন শিয়াওয়েন হাতে একটি ধারালো সুচালু যন্ত্র তুলে নেয়। এই দৃশ্য দেখে ঝিউয়ে পুরোপুরি হতাশ হয়ে পড়ে। সে বান্ধবীকে জড়িয়ে ধরতে এগোতেই শিয়াওয়েন রেগে গিয়ে একটি এয়ার নেইল গান তুলে নিয়ে তার 2 হাত মেঝের সঙ্গে পেরেক দিয়ে আটকে দেয়। তখনই আসল সত্য প্রকাশ পায়। এই ঝিউয়ে আসলে একজন মানুষ নয়, বরং ভাস্কর শিল্পী শিয়াওয়েনের তৈরি করা একটি কাঠের ভাস্কর্য। শিয়াওয়েন বিশ্বাস করত কাঠের ভাস্কর্যে রক্ত ঢাললে সেটি জীবিত হয়ে উঠবে। যেহেতু সে সফলভাবে ঝিউয়েকে জীবিত করতে পেরেছে, তাই তার মনে হয়েছিল নিজের মৃত বাগদত্তাকেও সে ফিরিয়ে আনতে পারবে। কিন্তু সবকিছু করার পর সে বুঝতে পারে মৃত মানুষকে আসলে কখনোই জীবিত করা যায় না। তখন সে পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ে। ঝিউয়ে এর সঙ্গে জীবন কাটানোর জন্য সে একটি বস্তা নিয়ে আসে এবং ইউফানকে তার ভেতরে ঢুকিয়ে জঙ্গলে ফেলে দেবার পরিকল্পনা করে। কিন্তু ঠিক সেই সময় আসল ঝিউয়ে হঠাৎ দরজায় কড়া নাড়ে। ভেতরে ঢুকেই সে ভয়ঙ্কর এক দৃশ্য দেখে। সে দেখে মেঝেতে পড়ে আছে এক ব্যক্তি, যে দেখতে একদম তার মতোই।
আর তার পাশে একটি বস্তায় মোড়ানো একজন নারী। বস্তা খুলে যখন সে দেখে ভেতরে তার বাগদত্তা ইউফান, তখন ঝিউই ভয়ে হতবাক হয়ে যায়। সে কল্পনাও করতে পারেনি শুধু কাজে বেরিয়ে ফিরে এসে এমন ভয়ঙ্কর বাস্তবের মুখোমুখি হতে হবে। ইউফান আর নেই, সে চিরতরে চলে গেছে। তাহলে মেঝেতে পড়ে থাকা ওই লোকটা আসলে ভাস্কর শিল্পী শিয়াওয়েনের বানানো পুনর্জীবিত করা একটা কাঠের মূর্তি। আমি অসাবধানতা বশত এই দানবটাকে বাইরে বের হতে দিয়েছি। ইউফানের মৃত্যুর জন্য দায়ী সেই। স্পষ্ট করে বলছি, ইউফানকে তুমিই মেরেছ। তুমি একটা দানব, তুমিই তাকে হত্যা করেছ। দেখতে দেখতে জিয়া ঝিয়াওয়ে লাগাতার কথার আঘাতে শিয়াওয়েনকে আক্রমণ করতেই থাকে। আর ঠিক তখনই শিয়াওয়েন চুপচাপ একটি ধারালো ছুরি তুলে নিয়ে তার দিকে এগিয়ে আসে। দেখো, এটা আমার। এই দৃশ্য দেখে জিয়াওয়ে হঠাৎ বমি বমি ভাব অনুভব করে। সে কল্পনাও করতে পারেনি শিয়াওয়েন এতটা উন্মাদ হতে পারে। এই পৃথিবীতে যে এমন বিকৃত মানসিকতার মানুষ থাকতে পারে সেটা সে ভাবতেই পারেনি। এই সময়ে জিয়াওয়ে বুঝতে পারে শিয়াওয়েন আসলে শুরু থেকেই একজন পাগল। সে কোনো কিছু অপছন্দ করলে সেটাকে ধ্বংস করার চেষ্টা করে, তারপর একেবারে হুবহু আরেকটা জিনিস বানিয়ে আগেরটার জায়গায় বসিয়ে দেয়। এই বিকৃত ও একগুঁয়ে ভালোবাসা জিয়াওয়েকে ভীষণ আতঙ্কিত করে তোলে। যেহেতু তার বাগদত্তা ইতিমধ্যেই শিয়াওয়েনের হাতে মারা গেছে, তাই সে সিদ্ধান্ত নেয় এই পাগলটাকেও সঙ্গে নিয়ে কবর দেবে। সঙ্গে সঙ্গে সে ঝাঁপিয়ে পড়ে শিয়াওয়েনের গলা শক্ত করে চেপে ধরে। কিন্তু আশ্চর্যের বিষয়, এমন পরিস্থিতিতেও শিয়াওয়েন একটুও হুঁশ ফেরায় না। এই দৃশ্য দেখে জিয়াওয়ে আর নিজেকে সামলাতে পারে না। সে ঠিক করে এই বিকৃত মানুষটাকে এখানেই মেরে ফেলবে। কিন্তু ঠিক সেই সংকটময় মুহূর্তে পুনর্জীবিত হওয়া জিয়া ঝিয়াওয়ে হঠাৎ পেছন থেকে আসল জিয়াওয়ের ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই আসল দেহটি মারা যায়। এইভাবেই বেঁচে থাকার সুযোগ পাওয়ার জন্য জিয়া ঝিয়াওয়ে নিজের হাতেই সত্যিকারের জিয়াওয়েকে হত্যা করে। এরপর শিয়াওয়েনের সামনে আর কোনো পথ থাকে না, তাকে এই পৃথিবীর একমাত্র বেঁচে থাকা জিয়াওয়েকেই মেনে নিতে হয়। আর ঠিক এইভাবেই দুইজন অপূর্ণ মানুষ একসঙ্গে এক অপূর্ণ ভালোবাসার গল্প শুরু করে। জিয়াওয়েকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার জন্য শিয়াওয়েন তাকে বিশেষভাবে কৃত্রিম পা কিনে দেয়। এর ফলে জিয়াওয়ে আবার সাধারণ মানুষের মতো দাঁড়াতে পারে। খুব অল্প সময়ের মধ্যেই শিয়াওয়েন জিয়াওয়ের সন্তানের মা হয়ে যায়। কিন্তু সন্তান জন্মের ঠিক 1 মাস আগে এক রহস্যময় ব্যক্তি হঠাৎ শিয়াওয়েনের সামনে হাজির হয় এবং বলে সে তার সঙ্গে একটি চুক্তি করতে চায়। এই কথা শুনে শিয়াওয়েন ব্যঙ্গ করে হেসে ওঠে, কারণ এখন তার প্রতিটি দিন খুব সুখে কাটছে। সে ভাবে এমন অবস্থায় নিজের সময় কেন সে বিক্রি করবে। এই কথা শুনেও সেই রহস্যময় ব্যক্তি মোটেও রাগ করে না। সে বলল, এই লেনদেনটা যে কোনো সময় কার্যকর থাকবে। যখন দরকার হবে তখন আবার এসে তাকে খুঁজে নিতে পারবে। শুরুতে শিয়াওয়েন ভেবেছিল লোকটা নিশ্চয়ই কোনো পাগল, তাই সে কথাটাকে একদমই গুরুত্ব দেয়নি। কিন্তু শেষবারের মতো গর্ভকালীন পরীক্ষা করতে হাসপাতালে গেলে ডাক্তার তাকে জানায় ভ্রূণের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। এর মানে এখনই প্রসব করাতে হবে। এই খবরটা শিয়াওয়েনের কাছে যেন আকাশ থেকে বজ্রপাতের মতো নেমে আসে, কারণ এই শিশুটি ছিল তার আর জিওয়ের ভালোবাসার ফল। আর আগের সব পরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়েনি। তাহলে হঠাৎ করে হৃদস্পন্দন কিভাবে বন্ধ হয়ে গেল? খবরটা মেনে নিতে না পারলেও শিয়াওয়েনকে অপারেশন টেবিলে তোলা হয় প্রসব করানোর জন্য। কিন্তু সে কল্পনাও করতে পারেনি জন্ম নেওয়া শিশুটি আসলে এক টুকরো কাঠ ছাড়া আর কিছুই নয়। বাড়ি ফিরে শিয়াওয়েন ভীষণভাবে ভেঙে পড়ে। তার মনটা একদম শূন্য হয়ে যায়। সে বুঝতে পারে না সে কথাই ভুল করল, কেন ঈশ্বর তার সঙ্গে এমন করলেন। ঠিক তখনই হঠাৎ ঝিউই কথা বলে ওঠে, আমি আসলে ঝিউই নয়, আমি শুধু একটা ব্যর্থ সৃষ্টি। কারণ আমার ভেতরে তার আত্মা নেই, তাই আমরা কখনোই আসল সন্তান জন্ম দিতে পারিনি। শেষ পর্যন্ত তুমি শুধু তোমার মতো আরেকটা দানবই তৈরি করেছ। শিয়াওয়েন চিৎকার করে বলে ওঠে, তুমি কি বলছো? তুমিই তো ঝিউই। কিন্তু শিয়াওয়েন কিছু বুঝে ওঠার আগেই ঝিউই হাতে থাকা ধারালো যন্ত্রটা নিজের গলায় ঢুকিয়ে দেয়। এই দৃশ্য দেখে শিয়াওয়েন পুরোপুরি দিশেহারা হয়ে যায়, কারণ এই পৃথিবীতে এখন একমাত্র ঝিউই সেই ছিল। তাকে হারানোর কথা সে কোনোভাবেই ভাবতে পারে না। ভয়ে কাঁপতে কাঁপতে সে দ্রুত মোবাইল তুলে জরুরি নম্বরে ফোন করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, উদ্ধারকারী দল এসে দেখে বাড়ির ভেতরে কেউ নেই। সেখানে শুধু পড়ে আছে একটি পুরনো কাঠের পুতুল আর টেবিলের ওপর রাখা একটি কালো বাক্স। এই সমাপ্তি শিয়াওয়েনের বিকৃত ও একগুঁয়ে দখলদারি ভালোবাসার আত্মবিনাশক পরিণতিকে প্রকাশ করে। কারণ সে যাকে বন্দী করে রেখেছিল সে ছিল শুধু একটি কাঠের প্রতিরূপ, আর সত্যিকারের ঝিউই অনেক আগেই পালিয়ে গেছে। প্রতিলিপি ঝিউই আত্মহত্যা করার পর আবার কাঠে পরিণত হয়, আর ঘরের ভেতরে শুধু একটি কালো বাক্স পড়ে থাকা এটাও ইঙ্গিত দেয় যে ইচ্ছা ও লালসার সঙ্গে করা লেনদেন শেষ পর্যন্ত নিজের দিকেই ফিরে এসে ধ্বংস ডেকে আনে।